ওই ফুলকুমারীকে যে আমাকে শেষ করতেই হবে। আমি ভেবেছিলাম ওই মেয়ে সাধারণ একটি মেয়ে, আমি চাইলে ওকে মোকাবেলা করতে পারবো, কিন্তু না, এই মেয়ে সাধারণ একজন মানুষ হলেও ওর ক্ষমতা যে অসীম। পরে কতটা রাত হয়ে গেল, এখন পর্যন্ত আমার প্রতাপ রাজপ্রাসাদে ফিরে এলো না। কোথায় যে গেল ছেলেটা, আর ভালো লাগছে না। ফুলপরি, ফুলপরি, তুমি কি এখানে এভাবেই দাঁড়িয়ে থাকবে? ভেতরে চলো, সব পরীরা তোমাকে সাদরে গ্রহণ করার জন্য অপেক্ষা করছে। এ কি, তোমার ফিরতে আইজ এত দেরি হইল যে? এত রাত অবধি তো কখনো তুমি রাজবাড়িতে থাকো না। সর্বনাশ ফুলকুমারী, আবার ভয়ঙ্কর সর্বনাশ ধেয়ে আসছে এই রাজ্যর দিকে। কি বলছেন কি সাধু বাবা? ভয়ঙ্কর বিপদ আসছে মানে? তার মানে কি? আমার অনুমানটা কি তাহলে সত্য? ও আচ্ছা, তার মানে তুমি আমার পরীকে ফুলপরি বলে ডাকো, বুঝতে পেরেছি। তুমি ঠিকই ধরেছ, আমি তোমার পরীকে ফুলপরি বলছি গো। সে যে আসলে ফুলপরি। তুমি ঠিকই বলেছ, আমার পরী তো একেবারে পরীর মতো সুন্দর। ফুলপরি, ফুলের মতো নিষ্পাপ। ওর মুখের দিকে তাকালেই যেন সব কিছু ভুলে যাওয়া যায়। তবে জানো, আমি না আমার পরীকে কোথাও খুঁজে পাচ্ছি না। ও যে কোথায় হারিয়ে গেল আমার কাছ থেকে। ওকে এত জায়গায় খুঁজলাম, কোথাও নেই ও। আচ্ছা হলুদ পাখি, তুমি তো সব জায়গায় উড়ে উড়ে বেড়াও, তুমি কি জানো আমার পরী কোথায় গেছে? ওকে কোনো জায়গায় আমি খুঁজে পাচ্ছি না। রাজকুমার, রাজকুমার, তুমি যতই এখানে ওখানে ঘুরে বেড়াও না কেন, তুমি যে এই জগতে তোমার পরীকে কোথাও খুঁজে পাবে না গো। সে যে তার নিজের জগতে ফিরে গেছে। তাই বলছি, শুধু শুধু এভাবে বনে জঙ্গলে কষ্ট করে ঘুরে না বেরিয়ে নিজের প্রাসাদে ফিরে যাও। তোমার প্রাসাদে তোমার প্রিয়জন তোমার জন্য অপেক্ষা করছে। আর শোনো শোনো, এখন আমার এত কথা বলার সময় নেই গো, আমাকেও যে বাড়ি ফিরে যেতে হবে। এ কথা বলে হলুদ পাখি আর একটু দেরি না করে সেখান থেকে চলে যায়। এ কি হলুদ পাখি, তুমি চলে যাচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও, আমার কথা শোনো। আমার পরী এই জগতে নেই মানে? সে তার জগতে ফিরে গেছে মানে? তোমার কোনো কথাই তো আমি বুঝতে পারলাম না। আমাকে সবটা বুঝিয়ে বলে যাও, কি বলে গেল ওই পাখিটা? উড়ে চলে গেল, আর ও তো আমাকে বলল এই জগতের কোথাও নাকি আমি আমার পরীকে খুঁজে পাবো না। আমার পরী নিজের জগতে চলে গেছে, কিন্তু নিজের জগৎ কোথায় আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, এই পাখিটা তো আমাকে আরো বেশি দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়ে গেল। সকাল হয়ে যায়। কাল সাধু বাবা আমাকে যা বলে গেলেন, তাতে করে যত তাড়াতাড়ি ওই তান্ত্রিককে ধ্বংস করতে পারবো ততই ভালো। কিন্তু ওই তান্ত্রিককে হত্যা করতে গেলে আমাকে বিশেষ কিছু কাজ করতে হবে, কিন্তু সেই কাজগুলো তো আমার একার পক্ষে করে ওঠা এতটা সহজ হবে না। আমার রাজকুমার যদি আমার কাছে থাকতো, তাহলে হয়তোবা সে আমার সাথে আমার এই যুদ্ধে সামিল হতে পারতো, আর আমি এই যুদ্ধকে খুব সহজেই জয় করে উঠতে পারতাম। কিন্তু এই যুদ্ধটা এখন তো পরিপূর্ণভাবে আমার একার করতে হবে। তবে যাই হোক না কেন, এই যুদ্ধ আমাকে জয় করতেই হবে। শত হলেও এই রাজ্যের যুবরানী আমি, যুবরানীদের তো অনেক দায়িত্ব থাকে, আর আমি চাই না ওই তান্ত্রিক কোনোভাবে এই রাজ্যের মানুষ বা এই রাজপ্রাসাদের কারোর কোনো ক্ষতি করুক। তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তাই আমাকে নিজেই সব কিছু সামলাতে হবে। কিন্তু তার আগে একবার রানীমার সাথে গিয়ে কথা বলি, দেখি মহারাজ বা রাজকুমার কবে ফিরবে। এটা আমার জানাটা বড্ড জরুরি, কারণ রাজকুমার যদি খুব তাড়াতাড়ি ফিরে আসে তাহলে সেটা অনেক বেশি ভালো হবে, আর যদি ফিরতে দেরি হয় তাও সেটা জানতে পারবো। আর দেরি না করে রানীমার কাছে যেতে হবে আমাকে। ওদিকে সকাল সকাল রাজকুমার প্রতাপ রাজপ্রাসাদে ফিরে আসে। প্রতাপ, প্রতাপ, তুমি ফিরে এসেছো?
কাল রাতে কোথায় ছিলে তুমি প্রতাপ? তুমি তুমি কেন রাজপ্রাসাদে ফিরে এলে না? তুমি জানো না তোমাকে নিয়ে তোমার দিদিমা কত দুশ্চিন্তায় থাকে? এসব কিছু জানার পরও কেন জেনে শুনে তোমার এই বৃদ্ধা দিদিমাকে এভাবে চিন্তায় রেখে দাও? কেন কষ্ট দাও তাকে? বলতে পারো তুমি? দিদিমা, তুমি তো জানো আমি আমার পরীকে খুঁজতে গিয়েছিলাম। জানো দিদিমা, আমি না পরীকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও ওকে খুঁজে পাইনি। কোথায় গেল সেটাও জানি না। আমি এমন কোনো জায়গা নেই যে জায়গায় আমি আমার পরীকে খুঁজিনি, কিন্তু কোথাও তো সে নেই। আমার পরী আমার কাছ থেকে চিরকালের মতো হারিয়ে গিয়েছে। দিদিমা, ওকে হয়তো আমি আর কখনো কোনো দিনও ফিরে পাবো না। না না প্রতাপ, এমন কথা বলো না। তোমার জীবন থেকে পরী এভাবে হারিয়ে যেতে পারে না। আমার বিশ্বাস পরী ঠিক সময় মতো ফিরে আসবে, কারণ পরীর চোখে আমি তোমার জন্য এক গভীর ভালোবাসা দেখেছি। আমার মনে হয় পরী তোমার সেই ভালোবাসাকে উপেক্ষা করে খুব বেশি দিন দূরে থাকতে পারবে না। দেখবে সে ঠিক আবার তোমার কাছে ফিরে আসবেই। সত্যি সত্যি বলছো দিদিমা? পরে আমার কাছে ফিরে আসবে? আর তুমি ওর চোখে আমার জন্য ভালোবাসা রেখেছো? ইস, আমি কেন সময় মতো ওর ভালোবাসাটাকে বুঝতে পারলাম না? কেন ওর সাথে এমন আচরণ করলাম? আমি যদি ওর সাথে এমনটা না করতাম তাহলে আমার পরি আমার কাছেই থাকতো। যাই হোক, যেহেতু আমি ভুল করেছি, ভুলের মাসুল তো আমাকে দিতেই হবে, তাই না? এ কথা বলে রাজকুমার আর একটু দেরি না করে সেখান থেকে চলে যায়। দেখেছো দাসী, দেখেছো আমার প্রতাপ আমার কথা বুঝতে পেরেছে। ও ও পরীর ভালোবাসাকে বুঝতে পেরেছে। সে নিজে থেকে মনে প্রাণে চাইছে পরী তার জীবনে ফিরে আসুক। দুজনের এমন ভালোবাসা বিধাতা কখনোই বিফলে যেতে দেবে না। ওরা ঠিক ঠিক আবার এক হবেই। ওদিকে ফুলপরি কোনোভাবেই যেন রাজকুমার প্রতাপকে ভুলতে পারছিল না। বারবার শুধু তার মনের মধ্যে প্রতাপের মুখখানায় ভেসে উঠছিল। তারপরও সে নিজের মনকে শক্ত করার চেষ্টা করে। না না, আমি আমার নিজের মনকে শক্ত করে নিচ্ছি, আর কোনো কিছুই আমি মনে রাখবো না। যতই রাজকুমার প্রতাপের কথা আমার বারবার মনে পড়ুক না কেন, আমি আমার মনটাকে শক্ত করে রাখতে চাই। কোনোভাবে রাজকুমার প্রতাপের কথা মনে করতে চাই না। আর আমি তো আমার পরিরাজ্যে ফিরে এসেছি, আর কখনো কোনো দিনও পরিরাজ্য ছেড়ে ওই মানব জগতেও যাব না। আমি মানব জগতে গিয়ে বুঝতে পেরেছি মানব জাতি বড্ড স্বার্থপর হয়। তাদের মনে ভালোবাসা বলে কিছুই থাকে না। শুধু শুধু কিছু মানুষ ওখানে আলাদা, বাকিরা সবাই একই রকম স্বার্থপর। আর ওই স্বার্থের দুনিয়ায় আমি আর ফিরতে চাই না। যাই হোক, সোনাপরি তো অনেকটা সময় হলো এগিয়ে গিয়েছে, আমাকেও এগিয়ে যেতে হবে। কারণ পরিরানী থেকে শুরু করে সবাই যে আমার জন্য অপেক্ষা করছে। আমি আর দেরি করব না। পরিরাজ্যে যেহেতু আমি একবার চলে এসেছি, সেহেতু আমাকে এখানেই থাকতে হবে। আর পরিরানীর কাছে আমাকে এখনই যেতে হবে, আর তার সাথে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব এই মানব রূপ থেকে আমি পরিতে রূপান্তরিত হব। আমি আমার সব শক্তি ফিরিয়ে নেওয়ার চেষ্টা করব, কারণ এই মানব রূপে যতদিন আমি থাকব ততই প্রতাপের জন্য আমার মনটা ছটফট করবে। আমার ফিরে যেতে ইচ্ছে করবে ওর কাছে, আর এটা আমি আর চাই না। ওদিকে তান্ত্রিক তন্ত্র সাধনা করতে থাকে, আর তন্ত্র সাধনার মাধ্যমে সে নিজের জাদুশক্তি প্রয়োগ করতে থাকে। সেই যজ্ঞের আগুন থেকে কিছুটা সময় পর এক অদ্ভুত কালো মণির সৃষ্টি হয়। এই তো আমি আমার তপস্যার ফল পেয়ে গেছি। আমি তো এটা ভেবেছি যে অবশ্যই আমাকে তপস্যার ফল পেতে গেলে আমাকে অনেকটা সময় অপেক্ষা করতে হবে, কিন্তু না, খুব অল্প সময়ের মধ্যে আমি আমার তপস্যার ফল পেয়ে গেছি।
এই যে অশুভ কালামানিক আমার সামনে এখন উপস্থিত হয়েছে। আরে কালামানিক দিয়ে আমি সব ধরনের সকল কঠিন কাজ সহজ করে ফেলতে পারবো। আর ওই যে ফুলকুমারীর উপর নাকি কোনো শক্তি প্রভাবে কাজ করে না, কিন্তু এই কালামানিকের শক্তির ব্যাপারে ফুলকুমারীর কোনো ধারণা নেই। ও জানে না সবকিছু ফিরিয়ে দিতে পারলেও এই কালো মানিকের শক্তি সে কোনোভাবেই ফিরিয়ে দিতে পারবে না। এই কালামানিক ফুলকুমারীকে ধ্বংস করবে। ওই ফুলকুমারীকে ধ্বংস করার পর ওই রাজ্যের সব মানুষদেরকে আমি ধ্বংস করব। তারপরে ওই রাজ্যকে আমি আমার আয়ত্তে নিয়ে নেব। তারপর ওই রাজ্যকে আমি অশুভ শক্তির রাজ্য হিসেবে গড়ে তুলব। আর আমি হব ওই রাজ্যের অশুভ শক্তির রাজা, সম্রাট। ফুলকুমারী, এবার তোকে কে বাঁচাবে? কেউ বাঁচাতে পারবে না। আমার কাছ থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। কি হয়েছে কি ফুলকুমারী, তোমার মুখখানা এরকম শুকনো লাগছে কেন? তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তা করছো মা? রানীমা, আপনি কি জানেন রাজকুমার বা মহারাজ কবে ফিরবে? তাদের বাণিজ্যের কাজ কি এখনো সম্পূর্ণ হয়নি? ও আচ্ছা, এই ব্যাপার। রাজকুমার নেই দেখে তোমার মনটা এত খারাপ। ঠিক আছে, শোনো, গত রাতে মহারাজ আমাকে খবর পাঠিয়েছেন তাদের বাণিজ্য সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে। যে ঝামেলা ছিল সেই ঝামেলারও সমাধান হয়ে গেছে। আর আজকেই রাজকুমার এবং মহারাজ দুজনে ফিরে আসবে। সত্যি সত্যি বলছেন মা? আজকের মধ্যেই তারা দুজনে ফিরে আসবে? যাক, ভালো হয়েছে। তাহলে রাজকুমার এলে আমরা দুজনে একসাথে কাজটা করতে পারবো। রাজকুমার ফিরে এলে দুজনে একসাথে কাজ শুরু করবে মানে? কি কাজের কথা বলছো তুমি? আসলে মা, আমি বিশেষ একটি স্বপ্ন দেখেছিলাম, যে স্বপ্নটির কথা আমি আপনাকে বলেওছিলাম। রাজকনকের কাছে এই স্বপ্নের ব্যাপারে জানতেও চেয়েছিলাম, কিন্তু সে তো অসুস্থ ছিল, সে আসতে পারেনি। তবে আমি একটা উপায় ওই স্বপ্নের ব্যাখ্যা জানতে পেরেছি। আমি এটা জানতে পেরেছি যে এই রাজ্যের মানুষের উপর আবার নতুন করে বিপদের ছায়া নেমে আসতে চলেছে। আর শুধুমাত্র তাই নয়, এই রাজ্যের রাজপ্রাসাদেরও অনেক বিপদ হবে, এই রাজ্যের প্রতিটি মানুষেরও। কি বলছো কি ফুলকুমারী? এ তো অনেক ভয়ের ব্যাপার। তাহলে এখন কি করবে? রানীমা, ভয় পাবেন না। এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমাদের কি কি করতে হবে সে সব কিছু আমি জানি। আমাকে সামান্য একটু কষ্ট করতে হবে। তাই ভাবছি রাজকুমার যদি আমার পাশে থাকে তাহলে হয়তো এই কষ্টটা আমার কাছে আরো অনেক সহজ হয়ে যাবে। এই জন্যই আমি রাজকুমারের জন্য অপেক্ষা করছি রানীমা। ও আচ্ছা, তাই? তবে তুমি চিন্তা করো না, আমার রাজকুমার এবং মহারাজ আজকেই ফিরে আসবে। আর আমিও চাই এরপর তুমি যে কাজে যাও একা নয়, আমার রাজকুমারকে সাথে নিয়ে যাবে। তবেই তো সব কিছু জয় করতে পারবে। আর তোমাকে কোনোভাবে একা একা নিজের জীবনের ঝুঁকি নিতে হবে না। ওদিকে প্রতাপ রাজ উদ্যানে পায়চারি করতে থাকে আর শুধুমাত্র সে হলুদ পাখিটার কথাই ভাবতে থাকে। আজ ওই হলুদ পাখিটার কথা শোনার পরে আমার মনটার মধ্যে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। আমার মনে হচ্ছে ওই হলুদ পাখি যা যা বলেছে তার মধ্যে কোনো না কোনো একটা রহস্য আছে। ও বারবার আমার পরীকে ফুলপরি বলে ডাকছিল। আর শুধু সেটাই নয়, ও বলল আমার পরী নাকি তার নিজের জগতে ফিরে গেছে। সে নাকি এই জগতের কেউ নয়, কিন্তু নিজের জগৎ বলতে কোন জগতের কথা বলেছে ওই পাখিটি আমার কেন জানি না মনে হচ্ছে ওই পাখিটার সাথে যদি আমার আবার দেখা হতো তাহলে আমি আমার পরীর খোঁজ পেয়ে যাব। কিন্তু কোথায় কোথায় পাবো এই পাখিটাকে? ওকে তো আমি চাইলেই খুঁজে পাবো না। আমি সেদিন দেখেছিলাম ওই হলুদ পাখিটিকে এখানেই সুস্থ করেছিল আমার পরী। এই জায়গাটা ওই হলুদ পাখি খুব ভালো করে চেনে। এই বিধাতা, তুমি পাখিটির সাথে আমার দেখা করিয়ে দাও। আমি যেন ওই পাখিটির কাছে থেকে সঠিক খবরটা জানতে পারি আমার পরীর ব্যাপারে। তখনই সে হলুদ পাখিটি রাজকুমার প্রতাপের সামনে এসে হাজির হয়। রাজকুমার প্রতাপ তো হলুদ পাখিটাকে দেখে ভীষণ খুশি হয়। তুমি এসেছো হলুদ পাখি? ও ভালো হয়েছে তুমি এসেছো। জানো, আমি এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে তোমার দেখা পেয়েছি হলুদ পাখি। তোমার কাছে যে আমার বিশেষ কিছু প্রশ্ন আছে, দয়া করে আমার সে প্রশ্নের সঠিক উত্তর দেবে তুমি। নিশ্চয় নিশ্চয় রাজকুমার প্রতাপ, তোমাকে আজ কি সব
জন্যই তো আমি এখানে এসেছি গো। তুমি আর সব কিছু জানতে পারবে। কোথায় কোথায় আছে তোমার পরী? তাকে যে তোমার কাছে ফিরিয়ে আনতেই হবে গো। ওদিকে ফুলপরি দেখতে পায় সেখানে পরিরানী সহ সোনাপরি সবাই তার জন্য অপেক্ষা করছে। এই তো পরিরানী, দেখুন আমাদের ফুলপরি আমাদের এখানে চলে এসেছে। কতদিন পর আমরা ফুলপরিকে দেখতে পাচ্ছি বলুন তো। হ্যাঁ হ্যাঁ, তাই তো। সত্যি ফুলপরি, কতটা দিন পর তোমার মুখখানা দেখতে পেলাম বলো তো। সত্যি আজ আমরা তোমাকে দেখে ভীষণ আনন্দিত। কিন্তু ফুলপরি, তোমার মুখখানা এমন শুকনো দেখাচ্ছে কেন? এই পরিরাজ্যে এসে কি তুমি খুশি হওনি? কোনো কারণে কি তোমার মন খারাপ? না না, আমার এভাবেই মন খারাপ করে থাকাটা মোটেও ঠিক হচ্ছে না। তাছাড়া পরিরানীকেও বুঝতে দেওয়া যাবে না যে আসলে আমি মন খারাপ করে আছি, তাও একজন মানুষ পুত্রের জন্য। তাহলে পরিরানীও ভীষণ কষ্ট পাবে। আমি একজন ভুল মানুষকে নিজের আপন করে নিতে চেয়েছিলাম, কিন্তু সেটা সম্ভব হয়নি। আর তাই আমি সেটা মনে করে রাখতে চাই না। আমাকে সবার সামনে এখন হাসি মুখে থাকতে হবে। কি হয়েছে কি ফুলপরি? তুমি কেন চুপ করে আছো? এখনো আমার কথার উত্তর দিচ্ছ না যে? বলো, কি হয়েছে কি তোমার? ওই মানব জগতের কেউ কি তোমার কোনো কষ্ট দিয়েছে, যার কারণে তোমার মন খারাপ হয়েছে? বলো, কে কে কষ্ট দিয়েছে তোমাকে? আমাদেরকে এক্ষুনি খুলে বলো, আমি এক্ষুনি গিয়ে তাকে শাস্তি দিতে চাই। না না পরিরানী, আমাকে কেউ কেন কষ্ট দেবে? কেউ আমাকে কোনো কষ্ট দেয়নি। আসলে অনেকটা দিন পর নিজের রাজ্যে ফিরে এসেছি তো, তাই একটু আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম, এই আর কি। তবে আমাকে নিয়ে এত চিন্তা করবেন না, আমি ঠিক আছি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। সোনাপরি, তুমি ফুলপরিকে সাথে করে নিয়ে যাও আর ওর বিশ্রামের ব্যবস্থা করো। আর তাছাড়া আমি ইতিমধ্যে আমার আরাধনা শুরু করে দিয়েছি। খুব তাড়াতাড়ি ফুলপরি তার সব শক্তি ফিরে পাবে আর সে আবার পরিতে রূপান্তরিত হবে। এভাবে মানুষ রূপে তাকে খুব বেশি দিন বেঁচে থাকতে হবে না। ঠিক আছে পরিরানী, আমি এক্ষুনি ফুলপরিকে নিয়ে যাচ্ছি। চলো আমার সাথে ফুলপরি। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।